অনেকদিনই তো হলো অর্পিতা, এবার আসো, মা তো অসুস্থ। কাল যাব আমি, তুমি নিতে এসো আমাকে, কেমন? ঠিক আছে, আজ রাতে আমি রওনা দিচ্ছি। বাস থেকে নেমে মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটছি। বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে যাওয়া, খালি হাতে গেলে কেমন দেখায়। রাস্তায় কিছু রিক্সা দেখে আমি এগিয়ে যাই। দাদা, যাবেন নাকি জয়দেবপুর? না না, ওইদিকে যাবো না বাপু। ভাড়া বাড়িয়ে দেবো দাদা, সমস্যা নেই। না বাপু, ওইদিকে রাস্তা ভালো না, এত রাতে আমি যতই ভাড়া দেন না কেন ওদিকে যাবই না। আমি আরো 2-3টে রিক্সা ডেকেছি, কিন্তু কেউই জয়দেবপুরের রাস্তায় যেতেই চাইছে না। আমি পায়ে হেঁটেই রওনা হই। এই দিকটায় আর গাড়ি পাওয়া যাবে না। এখন রাত আনুমানিক 10টা বাজে, আর এর মধ্যেই পুরো গ্রাম একদম নিস্তব্ধ হয়ে আছে। গ্রামে সাধারণত সবাই সন্ধ্যার পরপরই ঘুমিয়ে যায়। আমার বউ অর্পণা বাবার বাড়িতে এসেছে 20 দিনের মতো। তাকে নিতেই মূলত এই জয়দেবপুরে আসা। নির্জন এই রাস্তায় হেঁটে চলেছি। পূর্ণিমার রাত হওয়ায় চাঁদের আলোয় গ্রামের রাস্তাঘাট ভালো করেই দেখা যাচ্ছে। তারপরও রাতের বেলা একা একা পথে চলতে কিছুটা ভয় হয়। এত রাতে আসাটা কি ঠিক হলো? কাল সকালে আসলেই পারতাম। রাত বেরিতে গ্রামের রাস্তায় হাঁটলে কেমন যেন একটা গা ছমছম করে। আমরা শহরেই বড় হয়েছি। মায়ের ইচ্ছা ছিল গ্রামের মেয়ে ঘরের বউ করে আনবে, আর তাই মায়ের কথা রাখতে জয়দেবপুরে বিয়েটা করি। ভালোই চলছে সবকিছু। হঠাৎ রাস্তার মাঝখানে একটা বৃদ্ধা মহিলাকে কুজো হয়ে লাঠি ভর করে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হই। এত রাতেই বৃদ্ধা মহিলা এই রাস্তায় কি করছে? রাত যদিও আমাদের শহরের হিসাবে খুব একটা বেশি না, তবে গ্রামের মানুষ হিসাবে এটা অনেক রাত। আমি এগিয়ে যাই। মহিলাটিকে কিছু জিজ্ঞাসা করব কিনা ভাবছি, কিন্তু যদি সে কিছু মনে করে। আমি মহিলাটির পাশ কাটিয়ে যাব, ঠিক সেই মুহূর্তে মহিলাটি আমার সামনে এসে হাত পাতে। আমারে কিছু টাকা দাও বাজান, অনেক দিন ধইরা না খাইয়া আসি। এত রাতে আপনি এই রাস্তায় ভিক্ষা করছেন কেন বুড়িমা? কি করুম, পেটের ক্ষুদাই তো বাসি না, কতদিন খাই না। খিদা লাগলে রাত আর দিন কি সবই সমান। বুড়িমার কথায় আমার মনটা ভীষণ খারাপ হলো। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে আমি বুড়িমার দিকে এগিয়ে দিলাম। এই নিন বুড়িমা, আমি এখন এটাই দিতে পারবো। আরো কিছু টাকা থাকলে আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু এখন আর নেই। টাকা দিয়া আমি কি করুম বাজান? বুড়িমার কথায় আমি প্রচন্ড অবাক হলাম। আপনার খিদে পেয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু এই রাস্তায় তো কোনো দোকানপাট খোলা নেই আপনাকে খাবার কিনে দেওয়ার মতো। তাই টাকা দিচ্ছি, আপনি কাল কিনে নেবেন। কিন্তু বাজান, আমার যে প্রচন্ড ক্ষুধা লাগছে। আমি আমার হাতের হাড়ির মিষ্টিটি বুড়িমার দিকে এগিয়ে দিলাম। আমার কাছে শুধু মিষ্টি আছে বুড়িমা, এগুলো খেয়ে না হয় আজকের রাতটা কাটিয়ে দিন,
কাল সকালে আবার কিনে খাবেন। বুড়িমাকে মিষ্টির হাড়িটা দিয়ে আমি হাঁটতে লাগলাম। হঠাৎ কি যেন মনে করে আমি পিছনে ফিরে তাকালাম। কি আশ্চর্য, পিছনে তো কেউ নেই। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। এ কি করে সম্ভব? একটা বৃদ্ধ মানুষ এত তাড়াতাড়ি চলে যেতে পারে কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের তো এত দ্রুত চলে যাওয়া সম্ভব নয়। তাহলে এই বুড়িমা কোথায় চলে গেল? ভয় আমার বুকটা লাফিয়ে উঠছে। দ্রুত এই রাস্তা থেকে আমাকে চলে যেতে হবে। আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। পিছনে পিছনে কিছু শব্দ ভেসে আসছে। কান খাড়া করে তা খেয়াল করি, এটা কোনো লাঠির শব্দ। কেউ লাঠি ভর দিয়ে আসছে। ব্যাপারটা পরিষ্কার হতেই ভয়ে আমার গা শিউরে উঠল। বারবার মনে হতে লাগলো বুড়িমা কোনো সাধারণ মানুষ নয়। আমি আর দেরি না করে দ্রুত হাঁটছি। আর তখনই পেছন থেকে একটা বয়স্ক কণ্ঠস্বর আমায় বলে উঠল, তোর মিষ্টি তুই খা, আমি এসব খাই না। আমি বুড়িমার কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকাই। তাহলে কি এতক্ষণ বুড়িমা আমার পিছু পিছু আসছিল? কিন্তু পিছনে তো তাকে দেখা যায়নি। আমার দিকে মিষ্টির হাড়ি এগিয়ে দেয়। এসব মিষ্টি জিনিস আমি খাই না, আমার ডায়াবেটিস আছে, বুঝলি? আমার জানা ছিল না বুড়িমা। আমি আসি, আমার কিছু কাজ আছে। বিপদ টের পেয়ে আমি এই রাস্তা থেকে দ্রুত পালাতে যাচ্ছিলাম, কিন্তু বুড়িমা তা বুঝে গিয়ে আমাকে পিছন থেকে, এত তাড়া কিসের? আমার অনেক খিদা লেগেছে, আমি তাড়াহুড়া করছি না, আর তুই কি না পালানোর জন্য তাড়াহুড়া করছিস? মানে আমার খিদা পেয়েছে, আমি তোকে খাবো। তোর কচি শরীরের মাংস, তাজা রক্ত খেতে অনেক সুস্বাদু লাগবে। বুড়িমার কথায় আবার পায়ের নিচের মাটি সরে যায়। ভয় আতঙ্কে আমার শরীর থরথর করে কাঁপছে। বুড়িমা মুহূর্তে কোনো এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হলো। চোখগুলো ভীষণ ভয়ঙ্কর, মনে হচ্ছে যেন চোখ থেকে এখনই আগুনের ফুলকি বেরোচ্ছে। প্রেতাত্মাটি আমার দিকে এগিয়ে আসতে লাগলে আমি প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকি। বারবার মনে হচ্ছে এর থেকে আমার নিস্তার নেই। আজই হয়তো আমার শেষ রাত। কাল সকালের পরে আমি হয়তো আমাকে হয়তো আর দেখাও যাবে না। আমার পেছন পেছন ভয়ঙ্কর প্রেতাত্মা আসছে। জয়দেবপুরের রাস্তায় এমন ভৌতিক পরিস্থিতির শিকার হব তা কখনো আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ পিছনে ফিরে তাকাই আমি। স্বস্তির নিঃশ্বাস ফেলি। পিছনে প্রেতাত্মাটি নেই। তাহলে কি চলে গেছে? যাক, বাঁচা গেল। আমি রাস্তার মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, আর তখনই পেছন থেকে একটা কর্কশ গলায় কেউ বলে উঠল, আমি সহজে কারো পিছু সারি না, তোকে আজকা আমার হাতেই মরতে হইব। আমি সামনে ফিরতেই আমার একেবারে মুখের সামনে প্রেতাত্মাটিকে আমি দেখতে পাই। আমাকে বেরো না, প্লিজ, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমায়। তুই আজকে আমার শিকারী। প্রেতাত্মাটি আমার গলা চেপে ধরে। প্রচন্ড ভয়ে আমি দিশাহারা হয়ে যাই। প্রেতাত্মার নখগুলো যেন আমার গলার মাংস ভেদ করে শ্বাসনালীতে গিয়ে ঠেকেছে। ভীষণ কষ্ট হচ্ছে। আমার চোখ বন্ধ হয়ে আসে। তারপর আর কিছুই মনে নেই আমার। চোখ খুলে আমি নিজেকে জীবিত অবস্থায় খুঁজে পাই। চারিদিকে তাকিয়ে দেখি এটা একটা মন্দির। একজন পুরোহিত আমার পাশে বসা। কাল
রাতে আমি তোমাকে জয়দেবপুরের ভয়ঙ্কর রাস্তায় খুঁজে পাই। ভয়ঙ্কর রাস্তা মানে? এই রাস্তার নাম আগে ছিল পাকা রাস্তা, কিন্তু এখন এই রাস্তার নাম হয়েছে ভয়ঙ্কর রাস্তা। কারণ রাতের বেলা এই রাস্তায় ভয়ঙ্কর সব ঘটনা ঘটে। কাল রাতে তুমি তার শিকার হয়েছ। তুমি আমাকে বলো তোমার সাথে কি কি ঘটেছিল। আমি পুরোহিত মশাইকে রাতের সব ঘটনা খুলে বলি। সব শুনে তিনি এক দীর্ঘ শ্বাস ফেলে আমায় বলে, কাল রাতে তুমি যে বৃদ্ধ মহিলাকে দেখেছ, সে আসলে একজন শিক্ষক। দিনের বেশিরভাগ সময় পাকা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে। বুড়ির একটা নাতি ছিল। এক রাতে নাতির ভীষণ অসুখ হয়। বুড়ি ডাক্তার ডাকার জন্য পাকা রাস্তায় দিয়ে যাচ্ছিল। হাতে ছিল তার ভিক্ষার ঝুলি। সেখানে ওষুধ কেনার জন্য কিছু টাকা ছিল ও তার সারাদিনের রোজগার ছিল। কিন্তু একটা বখাটে ছেলে বুড়িমার থেকে সব কেড়ে নিয়ে তাকে আঘাত করে তাকে খুন করে। এই ঘটনার দুদিন পর সেই বখাটে ছেলে খুন হয় সেই রাস্তায়। তারপর থেকে একের পর এক মানুষ ওখানেই খুন হতে শুরু করে। কিন্তু এবার খুব ভয়ঙ্করভাবে খুনগুলো করা হয়। শরীরের সবগুলো রক্ত চুষে খেয়ে রক্তশূন্য অবস্থায় রাস্তায় ফেলে দেয় লাশ। ওই রাস্তা এখন ভয়ঙ্কর রাস্তা নামে পরিচিত। বিকালের পরেই রাস্তায় মানুষ কম হয়ে যায়। একা কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াতই করে না। গাড়ি গেলে অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। পুরোহিতের কাছে সেই ভয়ঙ্কর রাস্তার ঘটনা শুনে আর বুড়িমার কাহিনী শুনে বিস্ময় আমার চোখ কপালে উঠে যায়। পুরোহিত আমায় চিন্তিত হতে দেখে বলে, তোমার ভাগ্য ভালো ছিল আমি সময় মতো সেখানে হাজির হয়েছি, নয় তোমার অবস্থা অন্যদের মতোই হতো। আমার সব মনে পড়তে থাকে। রাতে যখন বুড়ির প্রেতাত্মা আমার গলা চেপে ধরে, তখন ভয় ও যন্ত্রণায় আমি চোখে ঝাপসা দেখি। চোখ বন্ধ হয়ে আসে আমার। তবে সব কিছু শুনতে পাচ্ছিলাম। একজন এসে প্রেতাত্মাকে বলে আমায় ছেড়ে দিতে। তাহলে ওই লোকটা পুরোহিত মশাই ছিল। হ্যাঁ, আমি ওই রাতে রাস্তায় পাহারা দেই। অনেক মানুষকে আমি ওই বুড়ির হাত থেকে বাঁচিয়েছি। পুরোহিতকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কাল রাতের সেই রাস্তায় হাঁটছি। এই রাস্তার নাম ভয়ঙ্কর রাস্তা। কিন্তু আমার বউ অর্পিতা আমাকে এই রাস্তা সম্পর্কে কিছুই বলেনি। রাস্তা দিয়ে হাঁটছি আর রাতের সেই লোমহর্ষক ঘটনা মনে করছি। শরীরে কাঁটা দিয়ে উঠছে আমার। ভুলেও রাতের বেলায় এই রাস্তা দিয়ে আর কখনোই আসবো না। বুড়ি মায়ের সাথে যা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে। আচ্ছা, বুড়িমার নাতিটা কি এখনো বেঁচে আছে, নাকি চিকিৎসার অভাবে মারা গেছে? আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে পথ অতিক্রম করছি। এতক্ষণে হয়তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে খুঁজতে শুরু করে দিয়েছে। আমার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শুনে তারা নিশ্চয়ই বিস্মিত ও আতঙ্কিত হবে। বাহ, চাটা খুব মজা হয়েছে। এ তুষার, তুই এত ভালো চা বানাস জানতাম না তো। হয়েছে হয়েছে, আর অত চাপা মারতে হবে না। চা অতটাও ভালো হয়নি। তোদের মেয়েদের এই এক সমস্যা, তোরা কখনো ওই ভালো জিনিসের কদর বুঝিস না। বন্ধু অর্ণব, হঠাৎ এত প্রশংসা করছো কেন? তোমার মতলবটা কি? আর এক প্যাক ড্রিঙ্কস চাও নাকি? হ্যাঁ, যা বাবা, তুইও দেখছি রেমির মতোই কথা বলছিস। কি হলো রিমি, তুই এভাবে চমকে উঠলি কেন? আমার মনে হলো কেউ আমার পিছন দিয়ে যেন সাদা শাড়ি পরে হেঁটে গিয়েছে। সারাক্ষণ ফোনের মধ্যে মুখ গুজে থাকতে তোর মাথাটা একেবারে গেছে।
আমি সত্যি বলছি তুষার, সত্যি বলছি। ওহ রিমি, এটা আমার দাদার বাড়ি। হতে পারে আমরা এখন কলকাতায় থাকি, কিন্তু ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। এখানে এমন কিছু নেই। আর তাছাড়া তুইও তো এর আগে আমার সাথে বহুবার এসেছিস, তাহলে এখন খামোকা ভয় পাচ্ছিস কেন? কি রে অর্ণব, তোর আবার কি হলো? এমন ভয় পেলি কেন? আমার মনে হলো কেউ খুব শীতল হাতে আমার কাঁধে স্পর্শ করছে। দেখ অর্ণব, মজা করিস না। আমি মজা করছি না, সত্যি বলছি। বুঝেছি, তোদের দুজনের হ্যালুসিনেশন হচ্ছে। তখনই বলেছিলাম এত ড্রিঙ্কস করিস না, শুনলি না তো আমার কথা। চল এবার বাড়ি চল, এখানে বসে আর আকাশের তারা দেখতে হবে না। কিন্তু বাড়ির ভেতরে তো বিদ্যুৎ নেই, এই অন্ধকারে কেমন করে থাকবো? অন্ধকারে থাকবি কেন? টর্চ চালিয়ে থাকবি। চল চল চল। আমি তুষার। আমার দাদা জলাইদহ গ্রামের জমিদার ছিলেন। ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি। দাদার মৃত্যুর পর আমরা সপরিবারে কলকাতায় চলে যাই। এখন আমরা কলকাতাতেই থাকি। মাঝে মাঝে ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসি। এবার আমার বন্ধু রিমি এবং অর্ণবকে নিয়ে পিকনিক করতে এসেছি। আমরা তিনজন কলকাতায় একই অফিসে চাকরি করি। ওরা এর আগেও আমার সাথে আমার দাদার বাড়িতে পিকনিক করতে বহুবার এসেছে, কিন্তু এর আগে কখনো ড্রিঙ্কস করেনি। এবার শখ করে একটু ড্রিঙ্কস করেছে, তাই হয়তো চোখ দিয়ে আবোল তাবোল দেখছে। এই তুষার, এখন চুপ করে কি ভাবছিস? তেমন কিছু না। তাহলে একটা কবিতা শোনা না, খুব বোর লাগছে। রিমির গলা মনে হচ্ছে, চল তো দেখি। রিমির চিৎকার শুনে আমি আর অর্ণব দৌড়ে রিমির কাছে যাই। গিয়ে দেখলাম রিমি অচেতন অবস্থায় মেঝের মধ্যে পড়ে আছে। রিমি, রিমি চোখ খুল, কি হলো তোর? অর্ণব একটু পানি আনতো। অর্ণব পানি নিয়ে আসলো। আমি রিমির চোখে মুখে পানির ঝটকা দিলাম। কিছুক্ষণ পর রিমির জ্ঞান ফিরল। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। ওর হাত পা কাঁপছিল, একেবারে নির্বাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। রিমি, কি হয়েছে তোর? এমন ভয় পেলি কেন? হে, এই রুমে কেউ আছে, কেউ একজন আছে। মানে কি বলছিস এসব? হ্যাঁ তুষার, আমি রুমে টর্চ লাইট জ্বালিয়ে বসেছিলাম। কেউ যেন টর্চ লাইটটা নিভিয়ে আমার চুল টেনে ধরেছে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু আমার চুল এমন শক্ত করে ধরেছিল, আমি কিছুতেই এগোতে পারিনি। তারপর আর আমার কিছু মনে নেই। রিমির কথা শুনে আমি ভীষণ অবাক হলাম, কারণ আমাদের বাড়ির ভিতর চোর ডাকাত ঢোকার কোনো পথই নেই। কিন্তু রিমির চোখে মুখে প্রচণ্ড ভয় ফুটে উঠেছে। ওর কথা অবিশ্বাস করারও সুযোগ নেই। আমি আর অর্ণব পুরো রুম ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু রুমের কোথাও কাউকেই দেখতে পেলাম না। কই রে রিমি, তোর রুমে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোর কোথাও ভুল হচ্ছে না তো? তোরা কেন আমার কথা বিশ্বাস করছিস না? আচ্ছা ঠিক আছে রিমি, তোকে আর এই রুমে থাকতে হবে না। চল আমরা তিনজন একসাথে আজ সারা রাত বসে গল্প করি। আমার কথা শুনে রিমির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। মনে হলো ও আমার কথায় স্বস্তি পেয়েছে। তারপর আমরা তিনজন বন্ধু মিলে এক রুমে টর্চ জ্বালিয়ে বসে গল্প করছিলাম। রিমির ভয় অনেকটা কেটে যায়। ওকে দেখে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল। আমি ওদের দুজনকে কবিতা শোনাচ্ছিলাম। রাতের আকাশে তাকিয়ে দেখি লক্ষ তারার মেলা, এক চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা। বন্ধু অনেক পাওয়া যায়, বাড়িয়ে দিলে হাত, আমার কাছে বন্ধু তুই ওই আকাশের চাঁদ। যা বাবা,
তোর কবিতা শেষ হতে না হতেই টর্চের আলোটা নিভে গেল। হ্যাঁ, এই তুষার, এই অন্ধকারে আমার ভীষণ ভয় লাগছে, একটু তাড়াতাড়ি লাইট জ্বালা। রিমির কথা মতো আমি লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, লাইট কিছুতেই জ্বলছে না। এত তাড়াতাড়ি লাইটের চার্জ শেষ হওয়ার কথা তো নয়। তাই বিষয়টা আমার কাছে কেমন অবাক লাগলো। নিজেকে একটু সামলে নিয়ে বললাম, রিমি, মনে হচ্ছে টর্চের ব্যাটারি শেষ, তাই আর লাইট জ্বলছে না। তুই ভয় পাস না, আমরা তো তোর পাশেই আছি। উফ, কখন যে কারেন্টটা আসবে কি জানি। আমি রিমিকে সান্ত্বনা দিলেও কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিলাম না। এবার কেন যেন গ্রামের বাড়ি আসার পর থেকে প্রতিটা বিষয় খুব অস্বাভাবিক মনে হচ্ছে। এর আগে কখনো এত লম্বা সময় আমাদের বাড়িতে লোডশেডিং দেখা যায়নি। হঠাৎ অর্ণবের চিৎকার শুনে, কি হলো অর্ণব, ভয় পেলি কেন? কে যেন ঠান্ডাতে আমার গলা চেপে ধরেছিল, আমি চিৎকার করতে ছেড়ে দিল। অর্ণব আর রিমি, আমি তোদের পাশেই বসে আছি। কেউ যদি তোদের গলা চেপেই ধরতো তাহলে আমরা অবশ্যই দেখতে পেতাম। কেন অকারণে ভয় পাচ্ছিস? তখন বলেছিলাম এত ড্রিঙ্কস করিস না। আমি শুধু শুধু ভয় পাচ্ছি না, সত্যি বলছি, কেউ আমার গলা চেপে ধরেছিল। অর্ণবের মুখে এমন কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অর্ণব তো ভীষণ সাহসী ছেলে, আজ ওকে এভাবে ভয় পেতে দেখে আমার নিজেরও প্রচন্ড ভয় হচ্ছে। কেন যেন আমার গা ছমছম করছে। মনে হচ্ছে রুমে আমরা তিনজন ছাড়াও আরো কেউ আছে। রুমের চারপাশে তাকিয়ে দেখিলাম পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার রুমের মধ্যে কেউ লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করা সহজ হবে না। তুষার, দেখ, অর্ণবের গলা গড়িয়ে রক্ত ঝরছে। রিমির কথা শুনে আমি চমকে উঠলাম। প্রচন্ড ভয়, গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। আবছা আলোতে দেখলাম অর্ণবের গলায় ধারালো নখের আঁচড়। ভয়ে আমার চোখ কপালে উঠে যায়। বুঝতে পারছিলাম আমাদের সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। প্রচন্ড ভয়ে আমরা তিনজনই থরথর করে কাঁপলাম। হঠাৎ রুমে ঝড় শুরু হলো। মনে হচ্ছিল প্রচন্ড বাতাসে রুমের সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাবে। জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই দেখলাম বাইরে কোথাও কিছু বাতাস নেই। আমি কিছু বুঝে ওঠার আগেই রিমি হাওয়ায় ভাসতে শুরু করলো। রিমি প্রচন্ড ভয় চিৎকার করতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, অর্ণব, তুষার, তুষার, আমাকে বাঁচা, আমাকে তোরা বাঁচা। রিমি, কে তুমি? কেন আমাদের এমন ভয় দেখাচ্ছ? রিমিকে ছেড়ে দাও। কেন আমাদের মজার সময়গুলোকে তুমি এইভাবে মিশিয়ে দিচ্ছ? আমরা তোমার কি ক্ষতি করেছি? সাহস থাকি তো আমাদের সামনে আসো। অর্ণবের কথা বলতেই খুব মিষ্টি কণ্ঠে কেউ হেসে উঠল এবং রিমি নিচে পড়ে গেল। প্রচন্ড ভয়ে রিমি অজ্ঞান হয়ে যায়। রিমি, রিমি, চোখ খুল। রিমি, আমরা এখনই এখান থেকে চলে যাব। চোখ খুল তুই। তুষার, আমাকে বাঁচা। কি যেন আমার হাত পা ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচা তুষার। অর্ণবের কথা শুনে আমি থরথর করে কাঁপতে লাগলাম। রিমিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে আমি অর্ণবের পেছনে দৌড়াতে লাগলাম এবং আমাদের বাড়ির ছাদে চলে আসলাম। এসে দেখলাম অর্ণব আহত অবস্থায় একা দাঁড়িয়ে আছে, ওর চোখে মুখে ভয়ের ছাপ। আমি কাউকে দেখতে না পেয়ে বিরক্ত হয়ে বললাম, কে তুমি? আমাদের এমন ভয় দেখাচ্ছ কেন? কেন আমাদের এবার বিরক্ত করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোদের কারো সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু আমার প্রিয় মানুষটাকে দিয়ে দে। আমি অনেক দিন যাবৎ ওর জন্য অপেক্ষা করেছি। ওকে পেয়ে গেলে আমি আর তোদের কোনো ক্ষতি করব না। কে তুমি? কি সব বলছো? কে তোমার প্রিয় মানুষ?
আমি এ কথা বলতেই আমার সামনে অপরূপ সুন্দরী একটা অশরীরীর হাজির হয়, আর তাকে দেখে অর্ণব চমকে ওঠে। হিয়াবতী, তুমি? হ্যাঁ, তোমাকে ছাড়া একা একা আমার একদমই ভালো লাগছে না। আমি অনেক দিন যাবৎ তোমার জন্য অপেক্ষা করেছি। এসো এসো, আমার কাছে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কে তুমি, আর কেনই বা অর্ণবের প্রাণ কেড়ে নিতে চাইছো? আমি আমি ইরাবতী, আপনাদের জয়ালদহ গ্রামের একজন গরিব কৃষকের মেয়ে। আপনার বন্ধু খুবই খারাপ মানুষ। প্রায় সময় ও আপনার সাথে গ্রামে বেড়াতে আসতো। একটা সময় তার সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে। তার কিছুদিন পর আমি অন্তঃসত্ত্বা হই। আমাদের বিয়ের কোনো সাক্ষী ছিল না, তাই গ্রামে আমাকে নিয়ে ছিচি পড়ে যায়। লোকে আমাকে কলঙ্ক অপবাদ দিতে থাকে। অন্যদিকে আপনার বন্ধু আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, গ্রামে আসা ছেড়ে দেয়। যেহেতু আমি তার বাড়ির ঠিকানা জানতাম না, তাই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার জন্য গ্রামের লোকেরা আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেয়। রাগে, দুঃখে, লজ্জায় একটা সময় আমি আত্মহত্যা করি। তারপর থেকে অনেক আগ্রহ নিয়ে আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম। আজ আজ ওকে পেয়েছি। আমার আত্মা আজ শান্ত হবে। এসো এসো, আমার সাথে এসো। তোমাকে ছাড়া যে একা থাকতে খুব কষ্ট হয়। তাই আবুতি, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কাছে যা জোর করে ক্ষমা চাইছি। না না। ইয়াবতী অর্ণবের কোনো কথাই শোনে না। সে অর্ণবকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় এবং সে হাওয়ায় মিলিয়ে যায়। আমার চোখের সামনে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা দেখে আমি নির্বাক হয়ে যাই। মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। সেই রাতে রিমির আর জ্ঞান ফিরে আসে না। পরদিন সকালে রিমি জ্ঞান ফিরে পাওয়ার পর আমি ওকে সমস্ত ঘটনা জানাই। তারপর আমরা কলকাতায় চলে আসি।